আমন্ত্রণ নির্বাচন নিয়ে ২১-এর বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেস। আমাদের আজকের জিজ্ঞাসা শুধুই আশ্বাস নাকি বাস্তবায়ন। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৮ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন হাওলাদার। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি জাহাঙ্গীর হোসেনকে দিয়ে শুরু করতে চাই। আলোচনায় যাবার আগে একটি বিষয় আপনার কাছে জানতে চাই যে আসলে নির্বাচনের পরিকল্পনা আসলে আপনি কবে থেকে করছেন? ধন্যবাদ আপনাকে। আমি অ্যাকচুয়ালি ৮৮ সন থেকে রাজনীতি করি। তো ৮৮ সন যখন রাজনীতি করি তখন দেশে যখন স্বৈরশাসন চলতেছিল, তখন জিয়াউর রহমানের প্রতি আগের থেকে একটা ভালোবাসা ছিল। ওই কথার ঘটনাগুলো বলতে গেলে অনেক দূরে যাওয়া লাগবে। তো দেখলাম যে বেগম খালেদা জিয়া যখন নেতৃত্ব দিচ্ছে, তখন আমি কলেজে পড়ি, যেহেতু মনে করলাম যে আমি কলেজে পড়ে আমি যদি একটু দেশের জন্য অবদান রাখতে পারি, তো সেই ক্ষেত্রে আমি রাজনীতিটা শুরু করি। সেই অবদানের করতে গিয়ে আমি ছাত্রদলের রাজনীতি শুরু করি। ৯১ সনে তেজগাঁওয়ের ছাত্রদলের নির্বাচিত ভিপি হয়েছি। জি, যাই হোক, পরবর্তীতে ধাপে ধাপে একটি পথে এগিয়েছি। প্রথম থেকেই যখন বিশেষ করে ২০০১-এ আমি যখন ছাত্রদলের প্রেসিডেন্ট হই ঢাকা সিটির, তখন থেকে মনে হলো যে ঢাকাতে রাজনীতি করতেছি দীর্ঘদিন। তখন ঢাকা শহর ছিল ১১টা থানা, এখন যেটা ৫০টা থানা। জি। তো তখন থেকেই আমার এলাকার জনগণের প্রতি আমার একটা আলাদা সিম্পিতি আসা শুরু করলো যে না, আমি দুইটা জায়গায় ধরেন উত্তরায় যেহেতু বসবাস করি, যে আমি এলাকার জনগণের জন্য কিছু করতে চাই। তখন থেকে আমার নির্বাচনী চিন্তাটা মাথায় আসে। তখন থেকে আমি এলাকায় কাজ করা শুরু করেছি। তো ২০০৮-এ যখন এরকম নির্বাচন হয়, তখন আমি মনোনয়ন চেয়েছি। আমি ম্যাডামের কাছে গিয়েছি। আমি মনোনয়ন বোর্ডে আমি ম্যাডাম যখন দেখেছে আমাকে, ম্যাডাম বলল, তুমি কেন আসছো? তুমি তো ভাইয়ার সাথে নির্বাচন করবা। তো এই যে তুমি ভাইয়ার সাথে নির্বাচন করবা, আমি সেই জায়গা থেকে আমি প্রথম থেকে নির্বাচনকে কেন্দ্র করে আমি কাজ করে যাচ্ছি। ম্যাডামকে আমি আর কিছু বলিনি। তো আজকে খুবই কষ্টের একটা সময়, কষ্টের একটা দিন, যে আমি ভাইয়ার সাথে নির্বাচন করছি, এটা ঠিক করতেছি, কিন্তু আজকে ম্যাডাম নাই। তো ম্যাডামের প্রতি আমার অনেক অগত ভালোবাসা, শ্রদ্ধা, এই কারণে, কারণ আমি ম্যাডামের শুধু একজন কর্মী ছিলাম না, পাশাপাশি ২০১১ সন থেকে ম্যাডামের নিরাপত্তার দায়িত্ব আমি কাজ করেছি। ম্যাডামের বাসা থেকে শুরু করে সমস্ত জায়গায় আমি কাজ করি। সর্বশেষ ম্যাডাম যে ২৩শে নভেম্বর যে হসপিটালে যান, ৬টার সময় ম্যাডামের বাসা থেকে আমাকে ফোন দেওয়া হয়। আমি তখন দক্ষিণখানে একটা প্রোগ্রামে ছিলাম। তো সে ফোনে আমাকে বলল যে ম্যাডামকে হসপিটালে নেওয়া হবে। তা আমি দৌড়ে সেখানে চলে গেলাম, ৭টার মধ্যে চলে গেছি। যাওয়ার পরে ম্যাডাম ৭:15 থেকে সময় যখন বাসাতে বের হলেন, তখন মানে হুইল চেয়ারে যখন বের করছে, অক্সিজেন লাগানো ছিল। পরে প্রথম দেখি আমি ম্যাডামকে সালাম দিলাম, জিজ্ঞাসা করলাম, ম্যাডাম কেমন আছে? ম্যাডাম আমাকে বলেন যে তুমি কেমন আছো, ম্যাডাম তোমরা কেমন আছো? এই যে একজন মহিষী নারীর যে ভালোবাসা আমি পেয়েছি, সেই ভালোবাসা থেকে আমি যে নির্বাচনের থেকে আমি ম্যাডামের ওই জায়গাটা আমি উপলব্ধি করছি। সর্বশেষ ম্যাডামের সাথে আমার কথা হয়েছে। তা আমি তখন থেকে আমি বললাম ২০০১ থেকে আমি সেই নির্বাচনের জন্য আমার ওই এলাকা ভিত্তিক আমি দীর্ঘ সময় ধরে আপনি প্রস্তুতি নিচ্ছেন, কাজ করছেন, এলাকার মানুষের সঙ্গে আছেন আপনি, সেটি আমরা জানি। আমি আপনার কাছে আবারও আসবো। আমি এই পর্যায়ে মহিউদ্দিন হাওলাদার কাছে আসতে চাই। আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কেন নির্বাচনে আসলে আপনার প্রতিদ্বন্দ্বিতা করার কি কারণ? ফাইন। আপনারা তো জানেন যে জুলাই পরবর্তীকালীন সময়ে যে আমাদের যে প্রত্যাশা ছিল জুলাইয়ের প্রতি, যে গণ অভ্যুত্থানের মধ্য থেকে ফ্যাসিস্ট বিদায় হয়েছে, তো এটার প্রস্তুতি নিতে কিন্তু আমাদের দীর্ঘ সময় লেগে গেছে। আমরা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র জীবন থেকে একদম রাজনীতি শুরু, আমার একদম বলা যায় যে আন্দোলনের সূত্রপাত হয় কোটা সংস্কার আন্দোলন থেকে বিশ্ববিদ্যালয়ে। তো তারও আগ থেকে হচ্ছে বিভিন্ন রকম অ্যাক্টিভিজমের সাথে যুক্ত ছিলাম। ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছি। হ্যাঁ, মানে শিশু থেকে হচ্ছে অ্যাক্টিভিজম করে যাচ্ছি। তো সেখান থেকে এই পর্যন্ত আসা, এই পথ পরিক্রমা থেকে উপলব্ধি হলো যে আমাদের দেশে যে রাজনৈতিক যে কালচার, এটার মধ্যে একটা প্রবলেম আছে, একটা প্রবলেমেটিক জায়গা আছে, একটা বড় ধরনের ভ্যাকুয়াম আছে। তো এই ভ্যাকুয়ামটা আসলে আইডেন্টিফাই করতে পেরেছিল আমাদের, আমি দেখি নাই কোনো বড় মাপের কোনো রাজনৈতিক নেতা এরকম ভ্যাকুয়ামটাকে ধরতে পারছে, কিন্তু কয়েকটা দিনের মধ্যে শহীদ ওসমান হাদি, মহান বিপ্লবী নেতা বাংলাদেশের এই প্রজন্মের, সেই শহীদ ওসমান হাদি আমাদেরকে না ধরাই দিয়ে গেছে, দেখাই দিয়ে গেছে যে ভ্যাকুয়ামটা আসলে কোন জায়গায়।
তো আমাদের আসলে ওই প্রত্যাশার জায়গা যে এই ভ্যাকুয়ামটা ফিল আপ করতে হবে, যে জনমানুষগুলো এই যে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে, তো তারা কোনোভাবে জনমানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না, ব্যর্থ হচ্ছে। মানুষ বলছে চাঁদাবাজি করো না, দেখবেন দলগুলো হচ্ছে আশ্রয় নিয়ে বিভিন্ন রকম লোকজন চাঁদাবাজি করছে। মানুষগুলো বলছে তোমরা ঋণখেলাপি হয়েও না, দেখবেন দলগুলো হচ্ছে ঋণখেলাপিদেরকে প্রশ্রয় দিয়ে মনোনয়ন দিচ্ছে। মানুষ বলছে ভাই তোমরা প্লিজ দুর্নীতি করো না, আমাদের মানে নিরাপত্তা দাও, আমাদেরকে হয়রানি করো না। দেখবেন দলগুলোর শেল্টারেই বিভিন্ন রকম মানুষজন এইরকম হয়রানি করে যাচ্ছে, লাগাতার দুর্নীতিগুলো করে যাচ্ছে। তো কোনোভাবেই এইটা যে লাগাম টেনে ধরার যে বিষয়টা, এটা না হচ্ছে না। তো সেই জায়গা থেকে দেখলাম যে একটা চেঞ্জ আসলেই দরকার আমাদের। দেখা যায় যে আমাদের যে রাজনৈতিক ফর্মেটগুলো আছে, যে দলগুলো বাংলাদেশে অ্যাক্টিভ আছে, এই দলগুলো সামহাও মনে হয় যে ভিন দেশ থেকে ভাড়া করে আনা ফর্মেট, তো যার কারণে সামহাও আমাদের দেশে ভালোভাবে এটা মানে প্রপারলি মানে অ্যাক্টিভ হচ্ছে না। যার কারণে আমাদের মনে হয় যে ভেরি সিম্পল, আপনি দেখেন সবাইকে কি আপনার কাছে মনে হচ্ছে যে ভিন দেশ থেকে বা ভিন গ্রহ থেকে ভাড়া করে আনা হয়েছে, এরকম মনে হচ্ছে সবাই কি? আমার কাছে এটা বিশ্বাস করে, সত্যি কথা বিশ্বাস করেন, আমার কাছে এটাই মনে হচ্ছে, মানে একদম মন থেকে বলছি, বিশ্বাস করেন, মানে হিসেব নিকেশ করে বলছি। কেননা ধরেন আপনার যে শরীরের যে জামাটা, সেটা যদি আপনি আমাকে পরতে দেন, ঠাস করে ফেটে যাবে, কারণ আমি একটু হেলদি। তো এখন এই যে ধরেন আপনার উপরে, মানে আমার উপরে আপনার জামাটা জোর করে পরিয়ে দেওয়ার যে চেষ্টা, যেটা আমার না সেটা আমার উপরে মানে সেটা জোর করে পরিয়ে দেওয়ার চেষ্টা, সেই যে প্রচেষ্টা, এই কারণে রাজনৈতিক প্রেক্ষাপটের দিক থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এরকম জামা ফেটে যাওয়ার মতো জনমানুষের মধ্যে থেকে যে আকাঙ্ক্ষার জায়গা, সেটাও ফেটে যাচ্ছে। তো এই যে ভ্যাকুয়ামটা, এটা ধরতে পেরেছিল শহীদ ওসমান হাদি। তো দীর্ঘদিন যাবত আমাদের চিন্তাভাবনা ছিল যেমন পড়াশোনা করব, পড়াশোনা করে গবেষণা করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করব, একসময় দেশকে মানুষকে জানান দেব যে আমাদের সামনে কিভাবে আগাতে হবে, দেশকে কিভাবে সাজাতে হবে। সেই জায়গা থেকে দেখলাম যখন যে না, হাল ছেড়ে দিতে হলো তখনই যখন শহীদ ওসমান হাদি তিনি যখন শহীদ হলেন, এবং আমাদের বাংলাদেশের যে দলগুলো তারা কোনো রকম সেই জানমালের নিরাপত্তা ইনশিওর করার জন্য যেই অ্যাক্টিভিটিসটা করার দরকার ছিল, যে সংগ্রামটা করার দরকার ছিল, সেই সংগ্রামটা না করে তারা স্কিপ করে চলে গেল, তখন আসলে একটা প্রচণ্ড হতাশার জায়গা থেকে মনে হলো যে না, আমাদের আসলে কন্ট্রিবিউট করার অনেক জায়গা আছে। যেটা আমরা বলি যে না, স্কিপ করে দিই, ছেড়ে দিই, সবাই তো আছে, এই যে ছেড়ে দেওয়ার মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে, এটাকে আমরা বাদ দিতে চলে মহিউদ্দিন হাওলাদার, আপনি স্কিপ করতে চান না, আপনি ছেড়ে দিতে চান না, আপনি বিষয়গুলো ধরে রাখতে চান এবং সেভাবে আগাতে চান, আপনার কথা আমরা বুঝতে পারছি। আমি পর্যায়ে জাহাঙ্গীর হোসেনের কাছে আসতে চাচ্ছি। আমরা জানি যে আপনাদের যে আসনটি আছে, এলাকাটি আছে, ঢাকা 18 আসন, বলা হয় রাজধানীর অন্যতম প্রবেশদ্বার এটি, খুব গুরুত্বপূর্ণ বিমানবন্দর আছে, উত্তরা আছে এক পাশে, আরেক পাশে দক্ষিণ খান, উত্তর খান আছে। আমরা দুটো চরিত্র খুব স্পষ্ট দেখতে পাই, এক পাশে উন্নত বা আধুনিক জীবনযাপনের ছোঁয়া দেখতে পাই, আরেকটা দিকে ঠিকই বিপরীত একটি অবস্থান আমরা দেখি। বিশেষ করে যদি আমি দক্ষিণ খান, উত্তর খানের কথা বলি, আপনার কাছে কি মনে হয় আসলে আপনার এলাকার সবচেয়ে বড় সমস্যাগুলো আসলে কি কি? আপনি যথার্থই ধরেছেন, যে কথাটা বলছেন যে আমাদের দুইটা চরিত্র সেখানে। আপনাদের সিটি কর্পোরেশন এখানে আমাদের 14টা ওয়ার্ড, তো 14টা ওয়ার্ডে আমাদের একটা ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ডটা ছিল সিটি কর্পোরেশনের ভিতরে, কিন্তু বাকি যেগুলো ছিল সেগুলো ইউনিয়ন কাউন্সিল ছিল আগে। উত্তরখান, দক্ষিণখান, তুরাগ এবং খিলক্ষেত, এই জায়গাগুলো ছিল আমাদের ইউনিয়ন কাউন্সিলে। 2018 সনে এই সরকার মানে সিটি কর্পোরেশন সেগুলো নিয়েছে, কিন্তু যদিও তারা নামকস্তে সিটি কর্পোরেশন নিয়েছে, কিন্তু তারা সিটি কর্পোরেশনের মিনিমাম কোনো সুযোগ সুবিধা তারা পাচ্ছে না, সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এবং ওখানে যে সেবামূলক যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই সেবাও কিন্তু জনগণ পাচ্ছে না। তো আমাদের হলো যে যেহেতু সিটি কর্পোরেশন করছে, তারা সিটি কর্পোরেশন সে ট্যাক্স ধরেছে, জনগণ ট্যাক্স দিচ্ছে, সেই ট্যাক্স অনুযায়ী তারা সেই সেবা পাচ্ছে না। পাশাপাশি যে সেবামূলক প্রতিষ্ঠান আছে, আপনার গ্যাস আছে, বিদ্যুৎ আছে, আপনার ওয়াসা আছে, সেই জায়গাগুলো তারা সেই বিল দিচ্ছে, কিন্তু সেই পরিমাণে তারা সেই সেবা পাচ্ছে না, যেই পরিমাণে সেবা পাওয়া উচিত। তো এই বৈষম্যটা তো সেখানে আছে। এই বৈষম্যটা থাকার পিছনে কারণ হলো যে গভর্নমেন্ট তখন বাহাবা নেওয়ার জন্য, যেহেতু জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা ছিল না, সামান্য কোনো কিছু জায়গায় কোনো কিছু কাজ করে তারা বাহাবা নেওয়ার চেষ্টা করেছে, সেই কারণে তখন সিটি কর্পোরেশন নিয়েছে। কিন্তু সিটি কর্পোরেশন সেই কাজগুলো তারা করেনি, যার কারণে ওখানকার জনগণ কিন্তু এখন অনেক অদিষ্ট। এই যে যখন আমরা এলাকায় ভোট চাওয়ার জন্য যাই, যখন আমরা নির্বাচনী প্রচারণা যাই, আমি এবং মহিউদ্দিন রনি সাহেব যখন যান, তখন কিন্তু মানুষ একটি কথা বলে, ভাই আমাদের গ্যাস নাই। মহিলারা বিশেষ করে ঝাঁপায় পড়ে যে ভাই আমি তো আজকে অফিসে যেতে পারতেছি না, আমার বাচ্চা স্কুলে যেতে পারতেছে না। এই সমস্যাগুলো আছে। পাশাপাশি যে গত 17 বছর এখানে আওয়ামী লীগ ক্ষমতা ছিল, ফেসিবাদীরা ক্ষমতা ছিল, তারা কিন্তু কোনো উন্নয়নমূলক কাজ করেনি। সে উন্নয়নমূলক কাজ না করে বরঞ্চ সমাজকে কীভাবে দ্বিধাবিভক্ত করা যায় সেটা করেছে। তারা এন্টি আওয়ামী লীগ যারা ছিল,
সে যেই দলই করুক তাদের সমস্ত ক্রিয়াশীল দলগুলোকে তারা নিষিদ্ধ করার মতো অবস্থায় ফেলে দিয়েছে এবং সেই মামলা হামলা নির্যাতন নিপীড়ন এগুলো করেছে। তো তারা কিন্তু সবসময় আমাদেরকে সেই জায়গা থেকে আমাদেরকে বিতাড়িত করছে। আমরা বিরোধী দল যারা করি আমরা এলাকায় ঢুকতে পারতাম না, এলাকায় ঢুকতে দেওয়া হতো না। তো এইভাবে কারণ তারা জানে যেহেতু তারা জনগণের কল্যাণে কোনো কাজ করতেছে না, এখন যদি অন্য কোনো পার্টির মানুষ যদি সেখানে যায় তখন তো মানুষ তাদের দিকে ঝুঁকে পড়বে। তো যার কারণে তারা অন্য মানুষকেও সেই কাজগুলো করতে দেয়নি, যদিও সরকারে না থেকে সরকারের সেই কাজগুলো করা যায় না, কিন্তু সেটাও তারা বিবেচনায় রাখেনি। তো এখন সেখানে মূল সমস্যাগুলো হয়ে গেছে, ধরেন আপনি মাদক, এই মাদকের ব্যাপক বিস্তার আছে সেখানে, আর মাদক যেখানে আছে সেখানে কিশোর গ্যাং আছে। এবং রনি যে কথাগুলো বললো যে চাঁদাবাজি সন্ত্রাস, এগুলো তো তাদের ক্রিয়েশন ছিল, তারা নিজেরা সেগুলো সৃষ্টি করেছে। প্রতিটা জায়গা থেকে তারা চাঁদাবাজি করেছে, মাদক ব্যবসা করেছে। একটা দেশের এমপি যেখানে মাদক ব্যবসা করে সেই দেশে আর কি থাকতে পারে? মাদকের বিস্তার আর সেখানে চিন্তার উপায় থাকে না যেখানে কী পরিমাণে মাদকের বিস্তার আছে। তো এই সমস্ত অপকর্মগুলো আওয়ামী লীগের লোকজন করেছে এবং আওয়ামী লীগ আমাদের ওখানকে কিন্তু একটু গ্রামভিত্তিক একটা সমাজ, সেই গ্রামভিত্তিক সমাজটাকে দ্বিধা বিভক্ত করেছে। যখন একই ফ্যামিলিতে এক ভাই আওয়ামী লীগ করে, এক ভাই বিএনপি করে বা এক ভাই অন্য সংগঠন করে, সেই তাদেরকে দিয়ে সেখানে সমাজগুলোকে দ্বিধা বিভক্ত করে মানুষের ভিতরে যে বিভেদ সৃষ্টি করেছে, সেই বিভেদের কারণে এখনও সেই এলাকাগুলো হিমশিম খাচ্ছে। তো এইভাবে এই চৌচির সমাজ ব্যবস্থা থেকে আমরা যদি ফিরে না আসতে পারি তাহলে ওই জায়গাগুলো আমাদের রিপেয়ার করা খুবই কঠিন হয়ে যাবে। এবং মানুষের মূল টার্গেট হলো এটা যে আমাদের একটা গভর্নমেন্ট আসুক, গভর্নমেন্ট আমাদের কি করবে না করবে সেটা ব্যাপার না, আমাদের ডেভেলপমেন্ট কতটুকু করবে সেটা, আমরা যাতে সমাজে শান্তিতে থাকতে পারি, আমাদের সামাজিক নিরাপত্তাটা যাতে থাকে সেটাই কিন্তু তারা আশা করে, দাবি করে। জি, জাহাঙ্গীর হোসেন, আমি একটু যোগ করতে চাই। আপনি বলছিলেন কিশোর গ্যাংয়ের কথা বলছিলেন, আইন শৃঙ্খলা নিরাপত্তার পরিস্থিতির কথা বলছিলেন। আপনি নির্বাচিত হলে আসলে কি আমরা সেই বিষয়গুলো কি থাকবে, নাকি আসলে সেই বিষয়গুলো নিয়ে আপনি কাজ করতে চান? আমি অবশ্যই সেই বিষয়গুলো নিয়ে কাজ করি, কারণ আমি তো নিজে ভুক্তভোগী। আর আমরা কোনোভাবে চাই না, আমরা পারিবারিকভাবে যেভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছি, ধরেন আমার নামে 329টা মামলা, আমার 2টা মামলা সাজা হয়েছে, একটা 7 বছর, একটা 2.5 বছর। আমি 2.5 বছর জেল খেটেছি। আমি রাজনীতি করি, আমি জেল খাটবো, আমি মামলা খাবো, এটা আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমার পরিবার তো রাজনীতি করে না, আমার 2টা কন্যা সন্তান আছে। আমার বাসায় এমন কোনো দিন নাই আর্মি, র্যাব, পুলিশ আমার বাসায় না গিয়েছে যে নির্যাতন নিপীড়ন করেছে। আমরা সেই জায়গাগুলো কোনো দিনও করবো না। এই যে পরিবর্তন, আমরা তাহলে পরিবর্তনটা কেন আনলাম? ধরেন দেশে যে পরিবর্তনটা হয়েছে এটা কেউ একার চেষ্টা পরিবর্তন হয় না। যেই জনগণ এটার সাথে ভুক্তভোগী ছিল তারা সকলে কিন্তু এটার সাথে একমত হয়েছে, একসঙ্গে আমার সাথে আন্দোলন সংগ্রাম করেছে। রনি এখানে আছে, রনি যে আন্দোলন করছে, আমি আর রনি যদি 5ই আগস্টের পূর্বে একসঙ্গে একটা ফেসিবাদের পতন ঘটাতে পারি, একসঙ্গে ফেসিবাদ বিরুদ্ধে আন্দোলন করতে পারি, রনির মাথা ফাটছে, আমি যদি রনিকে গাড়ি করে হসপিটাল নিতে পারি, আমার মাথা ফাটছে, আমাকে যদি রনি কান্দে করে হসপিটালে নিতে পারে, তাহলে আমি কেন 5ই আগস্টের পরে পারবো না? রনি কেন 5ই আগস্টের পরে পারবে না? আমাদেরকে সেই জায়গাটা থাকতে হবে। আমরা যদি সেই জায়গায় থাকি তাহলে সামাজিক যে বেদগুলো আছে এগুলো আস্তে আস্তে এমনি কমে যাবে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ যে জায়গায় চলে গিয়েছে, যে জায়গায় ঐক্যবদ্ধ আছে, অতীতে যেই ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশের মানুষ ঘটতে দেবে না। আমি বা রনি যদিও চাই, আমরা চাইলেও সেই জায়গাটা আমরা যেতে পারবো না, এটা আমার নিজের বিশ্বাস। কারণ আমি যখন ভোটারদের কাছে যাই, ভোটারদের সাথে যখন কথা বলি, তখন আমি তাদের মনোভাব দেখি, তাদের চোখ দেখি, তাদের আচরণ দেখি। আমার তাদের আচরণ এটাই মনে হয় একটি 5ই আগস্ট পরবর্তী যে আমরা যেই সমাজে চলে এসেছি এই সমাজটাকে তারা দীর্ঘায়িত করতে চায়, এটাই হলো বাস্তবতা। জি, আপনার কাছে আমি আবারও আসবো। আমি পর্যায়ে মহিউদ্দিন হাওলাদারের কাছে আসতে চাই। আপনি আসলে কি দেখছেন আসলে সমস্যাটা কোন কোন জায়গায় আপনার এলাকার, বা আপনি সেটা আসলে কিভাবে উত্তরণ করতে চান? আচ্ছা, ফাইন। আমার কাছে যে ভাইয়ের সাথে যুক্ত করেই বলছি, মানে এটা যদি আপনাকে আপার ক্লাস আর লোয়ার ক্লাসের একটা সিনেম্যাটিক একটা যদি সিনারিও কোনোভাবে যদি দেখায়, দেখবে ডিরেক্টর নানাভাবে আপনাকে দেখাবে। তো আমরা যদি একটু দেখাতে চাই, আমি রেল লাইন দিয়ে দেখাবো। রেল লাইনের একটা রেল লাইন গেছে পুরো একটা আসনের মাঝখান থেকে। রাস্তার ওই পাশে আপার ক্লাস, রাস্তার এই পাশে লোয়ার ক্লাস। রাস্তার ওই পাশে আপার ক্লাস কীভাবে হলো? বিভিন্ন জায়গা থেকে শান্তিপূর্ণ বাসিন্দারা যারা মনে করেছে যে এই মানুষগুলো তারা একটু শান্তিতে থাকতে চায়, ভালো জায়গায় বসবাস করতে চায়, সন্তানদেরকে ভালো জায়গায় রাখতে চায়, পড়াশোনা করাতে চায়, একটু নিরাপদ নির্বিঘ্নে থাকতে চায়, একদম কোনো রকম ঝই ঝামেলা মুক্ত একটা জায়গায় তারা আবাসন কিনেছে এবং সেখানে থাকছে। আর এই পাশটায় ওই যে ভাই বললো যে গ্রাম থেকে তৈরি হওয়া একটা জায়গা। তো সেই যে ব্যাপারগুলো টোটাল কথা হচ্ছে, তারা কিন্তু যারা এই দক্ষিণ খান, উত্তর খান, আশকোনা, কাউলার এই বাসিন্দা যারা আছে তারা কিন্তু সিটি কর্পোরেশনের ট্যাক্স দিচ্ছে ঠিক ওই পারে যারা থাকে তাদের সমান সমান।
কিন্তু তারা কিন্তু ওইরকম ফ্যাসিলিটিস পাচ্ছে না। বড় ধরনের একটি বৈষম্য আমরা দেখি যে আপনি যেটা বলছেন বড় যে ধরনের মানে রেল লাইনের বিশাল। এক পাশে একরকম আরেক পাশে আরেক রকম, পুরো উল্টো চেহারা। একদম। যদি আপনি দেখেন তারা কিন্তু হচ্ছে ঠিকমতো গ্যাস বিল দেয়, কিন্তু দেখবেন আপনি ওখানে মানে তাদের উপর যদি রিসার্চ করেন দেখবেন যে প্রত্যেকটা মানুষের পেটে আলসার। তা কেন? তারা অধিকাংশ মানুষ হচ্ছে একদম নিম্ন আয়ের যে মানুষগুলো, বাসা ভাড়া একটু কম পায়, শহরের বিভিন্ন জায়গা থেকে সারাদিন তারা পরিশ্রম করে, একদম বাদামওয়ালা, তারপর হচ্ছে যারা রিক্সা চালাচ্ছে, যারা হচ্ছে গার্মেন্টস শ্রমিক, তারা হচ্ছে সারাদিন শেষে ঘরে ফিরে ওই এলাকাটায় যায়, যাওয়ার পর হচ্ছে তারা থাকে ওখানে, কম ভাড়া পায় সেই জন্য। কিন্তু সকালবেলা তারা খেয়ে যেতে পারে না, কারণ সকালবেলা গ্যাস থাকে না। তারা ঠিকমতো মানে ওই যে মানে যেটা দরকার তাদের সকালবেলা খাওয়াটা দরকার, নিয়মিত খাওয়া না খাইতে খেতে আলসার হয়ে গেছে। এই আলসারটা তাদের প্রজন্ম থেকে প্রজন্ম হয়ে গেছে। বাচ্চা টিফিন বানায় দিতে পারে না। Exactly. আবার ধরেন দেখা যায় যে তারা ওয়াসার বিলটা কিন্তু ঠিকমতো দিচ্ছে, কিন্তু তারা হচ্ছে ওখানে মানে পানিটা স্বচ্ছ পানি পায় না, তার লাল পানি পায়। ওখানে আপনি এখনো গেলে দেখবেন আশকোনার রাস্তাগুলোতে, আমি প্রায় কয়েকবার চেষ্টা করেছি যে সিটি কর্পোরেশনের লোকজনকে ডাকিয়ে এনে, ভাই বজ্র ব্যবস্থাপনাকে ডাকিয়ে এনে তাদেরকে বলেছি যে ভাই এই রাস্তাগুলো একটু ঠিক করেন, চেষ্টা করেছি বহুতবার। তারা আসার পর স্ল্যাবগুলো উঠাবে, একটু পরিষ্কার করে, আবার লাগিয়ে দেয়। জি, আমি দেখেছি যে কিছু ঘটনা ঘটে প্রায় রোজই দুপুরের বেলা যে টাইমটা, যে সেই সময় দেখা যায় যে আসলে রাস্তাগুলো বা পয় নিষ্কাশন অবস্থা খুব খারাপ, ভয়াবহ বর্জ্যতে অবস্থা। ভরে গেছে বর্ষাকাল পানি। বর্ষাকাল ছাড়াও এমনি আমি নর্মাল সময়ের কথা বলছি সেগুলো। আর আপনি আরেকটি বলছিলেন যে যাওয়া আসার কথা বলছিলেন, মানুষ যাতে নির্বিঘ্নে যেতে পারে। আপনারা দুজনেই একটি কথা বলছিলেন যে গ্যাসের সমস্যা। আমি ওই এলাকার যে বিষয়টি দেখেছি, যেটি আমার কাছে মনে হচ্ছে যাতায়াত ব্যবস্থা আমার কাছে খুবই নাজুক মনে হয়েছে। বিশেষ করে আপনি যেটা বলছেন যে রেল লাইনের এই পার থেকে, আমি যদি বলি কসাইবাড়ি থেকে শুরু করে যে রাস্তাটা গেছে কখন যে আসলে রেল লাইনের ওপারে যাওয়া যাবে সেটি বলা আসলে খুব মুশকিল। এটি রোজকার ঘটনা। এই ঘটনা থেকে আসলে আমি জাহাঙ্গীর হোসেনকে বলতে চাই যে আসলে আপনি কিভাবে এটা সমাধান করবেন এই দীর্ঘ যানজট। এখানে আমরা খুব আশাবাদী ছিলাম যে এইবার যে কাজগুলো করতেছে এগুলো আর্মির মাধ্যমে করতেছে, এখন যেটুকু হচ্ছে আর কি। দীর্ঘদিন তো কাজ হয় না। তো দেখেন আমি বেশ কতগুলো সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি, বিভিন্ন সংস্থার সাথে কথা বলেছি যে ভোটের আগে আমার মানুষ যাতে, জনগণ যাতে হেঁটে ভোট দিতে যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে। এভাবে উত্তরখানে, আশকোনা, কিছু কিছু জায়গায় হেঁটে যাওয়ার মতো কোনো অবস্থা নেই। আমরা যে রেগুলার ওখানে যাচ্ছি আমাদেরই অনেক কষ্ট হচ্ছে। তো একটা ভোটার তো এত কষ্ট করে যাবে না, বা একজন বয়স্ক মানুষ তো এত কষ্ট করে যাবে না। তো আপনি যে কথাটা বললেন, আমাদের কিন্তু মোট ওখানে 4টা রোড। একটা হলো হাজী ক্যাম্পের রোডটা আছে, কসাইবাজার রোডটা আছে, আজমপুর রোডটা আছে, আব্দুল্লাপুর রোডটা আছে। এই 4টা রোড। হাজী ক্যাম্পের কোন রোডটার কথা বলছেন? একটা ওটা আসলে রোড বলা যাবে কিনা আমি জানি না, মানে এখানে গর্ত খানাখন্দ দিয়ে ভর্তি, মানে ইতিমধ্যে বহু বছর ধরেই চলছে। আমি গত সরকারের আমলেও একই অবস্থা দেখেছি, এটি মানে যুগ যুগ ধরেই একই অবস্থা। গত 17 বছর ওখানে একটা ইটাও ফালায় নেই। যেটা হলো হাজী ক্যাম্পটা যেটা আছে, হাজী ক্যাম্পের সামনে দিয়ে যেটা আশকোনা রোড, যেটা ওই রোডটার কথা বলছি। আমাদের এখানে 4টা রোড, এই 4টা রোডের সাথে কিন্তু সংযোগ একদম সেই নারায়ণগঞ্জ এই দিক থেকে। তো এখানে রাস্তাগুলো এতই চিপা যে, আর এখানে যে ঘনবসতি, আমাদের রনি যে কথাটা বললো, এত ঘনবসতি, ওখানে নিম্ন আয়ের মানুষগুলো বসবাস করে। ওখানে ম্যাক্সিমাম দেখবেন টিন শেড ঘর। তো টিন শেড ঘরে স্বাভাবিক ভাড়া কম, তো সেই জন্য ওখানে মানুষ থাকে। তো আপনি যেই কথা বলছিলেন সেই কথা আসি যে রেল লাইনে আমরা যে যাই, আমি কিন্তু রেগুলার গাড়ি এই পারে রেখে মোটরসাইকেল ওই পারে থাকে। যদি কোনো কারণে দেখি যে সমস্যা হচ্ছে, মানে রেল লাইনে অনেক টাইম লাগবে, আমি হেঁটে পার হয়ে ওই পাশ থেকে মোটরসাইকেলে চলে যাই, কারণ আমার তো এখন টাইম দরকার। তো এখন প্রতিটা মানুষের, রনিরও এরকম টাইম দরকার, তো রনি ওইভাবেই চলে যায় হয়তো। তো যাই হোক, মানুষের দরকার, কিন্তু এটা মানে সলিউশনটা কি? সলিউশনটা হলো, এখন আমরা যদি ওখানে ওভারপাস বা আন্ডারপাস করতে হয় বা করা যায়, এখানে কিন্তু আমাদের মূল সমস্যাটা হয়ে যায় ট্রেন লাইন যখন পড়ে ওই জায়গাটায় ধরেন। আর এয়ারপোর্ট এবং আশকোনা, খুব ব্যস্ত, এয়ারপোর্ট এবং কসাইবাজার খুব কাছাকাছি জায়গা। যখন এয়ারপোর্ট একটা গাড়ি এসে থামে, সে কখন যাবে কেউ জানে না, কিন্তু ওই ইয়েটা কিন্তু ফালাই রাখে, ব্লক করে রাখে। তো এই যে একটা লম্বা টাইম, এখানে যদি আমরা ওভারপাস একটা করতে পারি বা আন্ডারপাস করতে পারি, হয়তো রাস্তা বড় করা অনেক কঠিন কাজ হবে, কিন্তু এই দুইটা জিনিস আমরা খুব ম্যাচিউরলি করতে পারি, তাহলে আমার মনে হয় এখান থেকে কিছুটা পরিত্রাণ পাওয়া যাবে। একবারে যে শেষ হয়ে যাবে তা আমি বলতেছি না, কিন্তু কিছুটা পরিত্রাণ পাওয়া যাবে। এবং এই 4টা জায়গায় একই নেচারে কাজ করতে হবে। যদি একই নেচারে কাজ করা যায়, তাহলে আদারওয়াইজ আমাদের এই 4টা রাস্তা বড় করতে হবে, গভর্নমেন্টকে সেখানে কম্পোজিশন দিয়ে একোয়ার করে রাস্তাগুলো বড় করার ছাড়া কোনো বিকল্প নেই। তো আপনার চমৎকার পরিকল্পনা, আসলে এটা করতেই হবে। যারা আছেন ওই এলাকার মানুষ যারা দেখছেন, তারা নিশ্চয়ই আপনার আশ্বাসের প্রতি ভরসা রাখতে চান। আমি আপনার কাছে আসতে চাই মহিউদ্দিন হাওলাদার, আপনার কাছে কি মনে হয় যে এই সমাধানটা কিভাবে সম্ভব? আপনি নির্বাচিত হলে কি করবেন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে, ধরেন আন্ডারপাস হবে এটা আমরা জানি, ওভারপাস হবে এটা আমরা জানি, কিন্তু কিভাবে হবে এটা আসলে আমরা কেউ জানি না। কেন জানি না?
কারণ হচ্ছে ওখানে যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছে তারা যখন যেই সরকার আসে তখন সেই সরকারের দাবিদারি করবে, এটাই হচ্ছে তাদের নেচার। এটা সত্য, অস্বীকার করার কোনো সুযোগ নাই। আগামীতে করবেন, আপনি আসলে আপনার দাবিদারি করবেন না তারা? আর মানে তারা এমনভাবে সেট আপ করে দিব যাতে হচ্ছে জনগণের দাবিদারি করতে তারা বাধ্য হয়। কারণ আমার তো কোনো দল নাই, আমি দল নিয়ে আসি না এখানে, একা আসছি। সো যদি হচ্ছে আমার কথা শুনতে হয়, তার মানে জনগণের প্রত্যেকটা মানুষের কথা শুনতে হবে, তাদের প্রত্যেকটা মানুষকে প্রায়োরিটি দিতে হবে। সো এইগুলো করার সাথে সাথে আবার একটা ব্যাপার আছে, ধরেন যেগুলো কৃত্রিমভাবে কিছু সংকট তৈরি করে রাখা আছে ওইখানে, যে আপনি যখন রাস্তার মাঝখান দিয়ে যাবেন, দেখেন ওইখানে আপনি যে বললেন ওইটা একটা রাস্তা, তো ওই রাস্তাটা আমি রাস্তা হিসেবে ট্রিট করতে পারছি না ভাই, ট্রিট করা যাচ্ছে না, কারণ একটা চিপা, হ্যাঁ একটা চিপা, সেই চিপার আশেপাশে দেখবেন হচ্ছে নানা রকম হকাররা বসে আছে, সেই রাস্তা থেকে মানে হকাররা এমনভাবে বসে আছে, ব্যান নিয়ে বসে আছে। ওখান থেকে ওদেরকে উৎখাত করা যাচ্ছে না। কি কারণে? ভাই এখানে আমরা তো টাকা দিয়ে থাকি, ভাই আপনার কে ভাড়া দিল এই জায়গাটা, রাস্তা সরকারের রাস্তা, লক্ষ লক্ষ মানুষের সাফারিং আমি দেখেছি। Exactly. এই যে প্রবলেমসগুলো কৃত্রিমভাবে কিছু সংকট তৈরি করে ফেলা, যেটা আগে ধরেন আওয়ামী লীগের যে সকল লোকেরা একটা সময় দীর্ঘ সময় যারা চাঁদাবাজির সঙ্গে যুক্ত ছিল এবং নানাভাবে অবৈধ স্থাপনা তারা বসায় রাখছে এবং হচ্ছে মানে হকারদের কাছে চাঁদা তুলতো, এবং ওইটা কিন্তু তাদের লাইভলিহুডের একটা জায়গা ছিল। এবং দেখা যায় যদি হচ্ছে 5 আগস্টের পরে একটু চেঞ্জ আসছে, সেই চেঞ্জটার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে অন্য একটা গোষ্ঠী তারা সেখানে হচ্ছে এই একই কাজ করতেছে। কিন্তু আবার দেখা যাচ্ছে যে এই ওভারপাস আন্ডারপাসের যে বিষয়গুলো, এই ব্যাপারে এই যে সংস্কারের নামে এতদিন যাবত আমরা যেটা দেখলাম আর কি, সেখানে আমরা আসলে একটু হতাশ হয়েছি। সো দীর্ঘদিন যাবত মানুষ এখানে সাফার করতেছে। তো আমরা হচ্ছে যদি আমাদের যদি সুযোগ হয়, তাহলে দেখা যায় এই যে মানুষগুলোকে একমুখী না করে আমরা চতুর্মুখী করতে পারি, আমরা পুরো রাউন্ড করে দিতে পারি এলাকাটাকে, যে মানুষ হচ্ছে ঘুরে আসতে পারে পুরো এলাকাটাকে, আমরা এমনভাবে সেট আপ করে দিতে পারি। সো যদি এরকম ওভারপাস যদি করি বা আন্ডারপাস করি, সেটা রাউন্ড করে দিই না, তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা এলাকার মানুষের সাথে প্রত্যেকটা এলাকার মানুষের একটা সরাসরি একটা সংযোগের জায়গা তৈরি হবে আমাদের। সো আমাদের আসনটা এরকম সুন্দর, আপনি গেলে হয়তো আমাদের সাথে ঘুরলে হয়তো বুঝতে পারবেন যে খুব সুন্দর চমৎকার জায়গা, যে ঘুরে আসা আমি যাবে। নিজে ব্যক্তিগতভাবে দেখেছি, ঘুরেছি Fine, ওই fine. এলাকাটি বিভিন্নভাবে। আমি জাহাঙ্গীর হোসেনের কাছে আসতে চাই। আপনি কিশোর গ্যাং নিয়ে বলছিলেন, নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন, আমি সেই প্রসঙ্গে আবারও আসতে চাই। একটি বিষয়ে আমরা শুধু আপনার ঢাকা 18-র কথা বলবো না, আমি পুরো রাজধানী কথাই বলবো, যে আসলে শিশুদের জন্য আমরা খেলার মাঠ, পর্যাপ্ত খেলার মাঠ করে দিতে পারিনি। শিশুরা কোথায় বেড়ে উঠবে, কোথায় খেলাধুলা করবে, সেই বিষয়টি নিয়ে আমরা চিন্তা করতে হয় যারা অভিভাবক আছেন। এটা নিয়ে আসলে কি ভাবছেন আপনি? কোনো উদ্যোগ নেবেন আসলে যদি নির্বাচিত হন? আপনি এই এখন একটা খেলার মাঠ থেকে আসলাম, উচারটেক, রনি চিনবে, আপনার তো নাও চিনতে পারেন, আশকোনার পাশেই একটা উচারটেক একটা জায়গা আছে। সেখানে আমার ধারণা আমরা যেখানে একটা টুর্নামেন্ট করেছি, মানে আমাদের কর্মীরা করেছে আরাফাত কোকো ব্যাডমিন্টন টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টের ট্রফি দিয়ে আমি এখানে আসছি। তো সেখানে আমার মনে হয়েছে মিনিমাম 1000 মানুষ ছিল, বয়স্ক মানুষ ছিল 50%, আর বাকি 50% ইয়াং বাচ্চারা যারা খেলেছে। তো ওখানে কিন্তু সবার এক বাক্যে একটা কথা, এই যে আজকে আমরা ছোট্ট একটা জায়গায়, ধরেন হয়তো হাইয়েস্ট আমি যদি ভুল না করি 10 কাঠা জায়গা হবে, প্রাইভেট ল্যান্ড, ওখানে ওরা খেলার ব্যবস্থা করছে। তো সেখানে কিন্তু মানুষ হুমড়িকায় পড়ছে, দুই দিকে বিল্ডিং আছে। তো সেখানে তাদের সবার একটা বক্তব্য ছিল যে আপনি যদি নির্বাচিত হন, আপনারা যদি আমরা নির্বাচিত করি, আমাদের এখানে খেলার মাঠ করে দিতে হবে। কী কারণে? এই যে আমাদের বাচ্চাগুলো বেড়ে উঠতে পারতেছে না। তখন আমি ওদেরকে বললাম যে হ্যাঁ, আমাদের আসলে এই খেলাধুলা যদি আমাদের বাচ্চারা থাকতো, তাহলে কিন্তু আমাদের অনেকটাই আমরা পরিত্রাণ পেতাম কোথা থেকে? এই মাদক থেকে। কারণ একটা অসুস্থ মস্তিষ্ক হয়ে যায় যখন মানুষ বেকার থাকে, যখন মানুষের কর্মহীন থাকে, তখন কিন্তু মানুষের মাথায় বিভিন্ন রকম চিন্তা আসে। বা একটা ছেলে, আমরা যখন আগে মানুষ এত খারাপ হয়নি কেন? আগে মানুষ খারাপ হয়নি, যখন স্কুলে গেছে, স্কুল থেকে গিয়ে দৌড়ে গেছে মাঠের থেকে দৌড়ে এসে বাবা মার ভয়ে বই নিয়ে বসে গেছে সন্ধ্যার সময়। তো ওইখানে আমাদের এরকম প্ল্যান করে চলতে হবে। আমরা যদি প্ল্যানটা না করি, যেমন এখন আদারওয়াইজ আমরা মোবাইল নিয়ে বসে থাকি, আমাদের বাচ্চারা দেখবেন মোবাইল আসক্ত হয়ে যাচ্ছে, মোবাইল নিয়ে বসে আছে। একটা বাচ্চা যখন 9-10-এ পড়ে বা আরও নিচে 6-7-এ পড়ে, তখন সে ইন্টারনেটে গেলে তো অনেক কিছুই দেখতে পারে, সে কোনটায় আসক্ত হয়ে যায় সেটা আপনি বুঝতে পারবেন না যদি খেলাধুলা থাকে সেই জায়গাটা। এখন আমরা কিন্তু দেখেন আমাদের বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু এবার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এবং দিয়েছেন, এবং তিনি কিন্তু বলছেন বিএনপি যদি ক্ষমতা যায় খেলাধুলাকে আমরা ম্যান্ডেটরি করবো। আর যদি ম্যান্ডেটরি করতে হয় তখন সেই ক্ষেত্রে তো আপনাকে সবার আগে মাঠের চিন্তা করতে হবে। আপনি দেখেন অতীতে যে আমাদের জেলা স্কুলগুলো ছিল, আমরা যারা জেলা বিভিন্ন ডিস্ট্রিক্টে যারা লেখাপড়া করছে বা আমরা করছি, এখন তো জেলা, আপনি দেখেন একটা জেলা স্কুল আপনার মাথায় নিয়ে আসেন, সামনে নিয়ে আসেন, একটা জেলা স্কুলের পরিবেশ দেখেন, মাঠ দেখেন, কত সুন্দর জিনিস। আর আমরা আজকে একটা বিল্ডিংয়ে 5টা স্কুল চলতেছে,
একটা 5তলা বিল্ডিংয়ে 5টা স্কুল চলতেছে, সেখানে আমার বাচ্চা লেখাপড়া করতেছে, আপনার বাচ্চারা লেখাপড়া করতেছে। এই পরিবেশে তো একটা মানুষ মনের দিক থেকে বিকশিত হয় না। আমরা একটা কথা কিন্তু বলি যে ঢাকা ইউনিভার্সিটি লেখাপড়া করা একটা ছাত্র ওখান থেকে বের হলে যে মেন্টালিটি নিয়ে বের হয়, অন্য ইউনিভার্সিটি থেকে বের হলে সেভাবে সেই মেন্টালিটি নিয়ে বের হয় না। কারণ কি? এটা হলো পরিবেশ। আপনাকে সেই পরিবেশটা দিতে হবে। আপনি যখন পরিবেশ দিবেন তখন এই সমস্ত জায়গা থেকে আমরা আমাদের সন্তানদেরকে সেভ করতে পারবো। আমার সন্তান তখন একটা মাদকাসক্তার বন্ধু থাকবে না, সে তার খেলোয়াড় একটা বন্ধু থাকবে। আমার সন্তান তখন ওই একটা ইউটিউবার বন্ধু থাকবে না, সে তার খেলোয়াড় বন্ধু থাকবে। মানে ইউটিউবার বলতে সরি আমি এটা অন্যভাবে না, যে যারা শুধু ইউটিউব নিয়ে ব্যস্ত থাকবে না, বেকার থাকবে না। এই সমস্ত জিনিসগুলো যদি আমাদের করতে হয়, আমাদের এই জায়গাগুলো যে কোনো হয়তো আমাদের জায়গায় যেতে হবে এবং এই পরিবর্তিত সমাজকে আপনার পরিবর্তনের জায়গায় নিয়ে আসতে হবে। মানুষ এখন আপনার কাছে আশা করে, আগে যে আশাটা ছিল না। 5ই আগস্টের পূর্বে মানুষ মনে করতো যে একটা রাজনীতিবিদের কাছে আমি একটা কথা বলবো, ওইটা উনি শুনে যাবে, ইয়েস নো ভেরি গুড বলে যাবে, এখানেই শেষ। কিন্তু এখন কিন্তু সেটা মানুষ ওই জায়গায় নাই। এখন মানুষ মনে করে আমাদের সাথে যেই কথা বলবে এই কথাগুলো রেকর্ডেড, এবং আমার যে কথাগুলো বা রনি যে কথাগুলো বলছে প্রতিটা মানুষের মোবাইলে কিন্তু ধারণ করা আছে। 2 দিন পরে যখন ওখান থেকে আপনি ব্যাকফুটে যাবেন তখন তারা আপনাকে ধরবে, ভাই আপনি পরশুদিন কি বলে গেছেন, আজকে কি বলছেন। জবাব দিতে জায়গায় অবশ্যই ধরবে, নিশ্চয়ই। এখন যারা দেখছেন তারাও জবাব দিতে জায়গায় কিন্তু আপনারটা আপনার কাছে, এটা রনিকে সাক্ষী রাখতে হবে না, এটা আমাদের জাকির ভাইকে সাক্ষী রাখতে হবে না। এটা হলো বাস্তবতা। এই বাস্তবতা নিরিখে যে আমরা চলি, হ্যাঁ সেখানে হয়তো গভর্নমেন্টের অনেক খরচ বেড়ে যাবে, কারণ একটা একর করে একটা মাঠ করতে হলে দক্ষিণ খানের মতো জায়গায় অনেক টাকা লাগবে, এটা ঠিক, বা উত্তরখানের মতো জায়গায় অনেক টাকা, কিন্তু জায়গা আছে এবং অ্যাবন্ডেড ল্যান্ডও আছে সেখানে। উদ্যোগ নিতে হবে, আসলে উদ্যোগটা হলো বড় কথা। এবং আপনি যদি মনে করেন জনগণকে পিছিয়ে রেখে আপনি কাজ করবেন, তাহলে আপনি ভুল করবেন। জনগণকে সাথে নিয়ে জনগণের কল্যাণে কাজ করতে হবে, তাহলে আপনি সফল হবেন, তার আদারওয়াইজ সফল হতে পারবেন না। মহিউদ্দিন হাওলাদারের কাছে আমি জানতে চাই যে আসলে আপনি কিভাবে আসলে মাঠের ব্যবস্থা করবেন আমাদের শিশু কিশোরদের জন্য, সেই প্রশ্নের আগে আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে। একটি বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নির্বাচন নিয়ে 21-এর বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেস। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 18 আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন হাওলাদার। আপনার কাছে প্রশ্ন ছিল আসলে আমরা মাঠ কিভাবে পাবো? ফাইন। এখানে আপনাদেরকে আমি শুরুতে যে কথা বলেছিলাম, রাস্তার এপার আর ওপার, এই বৈষম্যটা আপনাকে পুরোপুরি আমি মানে ওই সময় ব্যাখ্যায়িত করতে পারিনি। এটার রিজন হচ্ছে ধরেন এপার আসলে কেন এরকম অনুন্নত, ওপার কেন উন্নত। যদি ওপার উন্নত হওয়ার কারণটা আপনি জানতে চান, তাহলে বলবো যে ধরেন এটার মধ্যে একটা সিন্ডিকেট আছে, বিশাল বড় সিন্ডিকেট। কাদের সিন্ডিকেট? ভূমি খেকদের সিন্ডিকেট, ডেভেলপারদের সিন্ডিকেট। এপারের ডেভেলপাররা আর এপারের ডেভেলপাররা তাদের মধ্যে হচ্ছে এন্ট্রি। কার দাম, মানে জায়গার দাম কত বেশি হবে, আমাদের দাম কত বেশি হবে, এটা নির্ধারণ করে ডেভেলপারদের সিন্ডিকেট। তো এই যে মানে একদম অপরিকল্পিত একটা নগরায়ণ হয়েছে, এটা কিন্তু ডেভেলপারদের যে সিন্ডিকেট তাদের প্রেশারাইজের কারণে হয়েছে। হ্যাঁ, সো এই যে অবস্থা, এখন আপনি মানে একদম বিশ্বাস করেন জাহাঙ্গীর ভাই, আমি আপনাকে সম্মানের সাথে মানে একটু সমালোচনা করছি। না না না, কেন? অবশ্যই আপনার কথা আপনি বলবেন। না না, অবশ্যই বলতে হবে। না না, কেন বলবো না? সেটা হচ্ছে ধরেন মানে কোনো দল বাংলাদেশে তারা যদি ক্ষমতায় আসে, তারপরেও এই দক্ষিণখানের যে সমস্যা, উত্তরখানের যে সমস্যা, আশকোনের যে সমস্যা, কাওলার যে সমস্যা, এগুলো সমাধান করতে পারবে না। কেন পারবে না? পারবে না এই কারণে, ধরেন দলের যেই থাকুক না কেন, যেই জননেতা থাকুক না কেন, সেই জননেতাকে জনগণ কিন্তু হচ্ছে টাকা দিয়ে হচ্ছে জননেতা বানাচ্ছে না, বা প্রধানমন্ত্রী বানাচ্ছে না, নির্বাচনী ইলেকশন করাচ্ছে না। ওই সকল জননেতাকে কারা টাকা দিচ্ছে হচ্ছে ডেভেলপার কোম্পানির বড় বড় মাফিয়ারা। তো তাদের টাকা নিয়ে তারা হচ্ছে ক্ষমতায় যাচ্ছে, সংসদে যাচ্ছে, তারপর হচ্ছে তারা গিয়ে কি আমাদের মতো সাধারণ মানুষের কথা বলবে? একদম না। তারা গিয়ে দেখবেন ওই ডেভেলপারদের কথা বলছে, যে ভাই ডেভেলপার যা বলছে ওইটাই ঠিক, এইরকমটাই হবে। সো এই যে একটা মেকানিজম দীর্ঘ বছর আপনি নিশ্চয়ই সেই জায়গা থেকে বের হয়ে আসবেন। এক্স্যাক্টলি, এটা তো আমরা করবই করব, কিন্তু আমি আপনাকে সিনারিওটা দেখাচ্ছি যেটা ফ্যাসিস্ট আমলে আমরা দেখে আসছি, কিন্তু তার যে ব্যতিক্রম যে হবে সামনে, আমরা আশাবাদী হবে, হোক, আমরা দোয়া করি। কিন্তু যদি না হয়, সংশয়টা আসলে এখানে, এই সংশয়ের জায়গা থেকে এখানে আসা। তবে আমাদের চিন্তাভাবনা আছে এইটুকু, যদি আমরা কোনোভাবে এই যে সিন্ডিকেট মাফিয়া গোষ্ঠীদেরকে, এদেরকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি কোনোভাবে, এদের যে প্রেশার গ্রুপটা,
এদের প্রেশার গ্রুপটাকে কোনোভাবে যদি আমরা ছত্রভঙ্গ করে দিতে পারি এবং জনগণের শক্তিকে আমরা আরও বেশি ক্ষমতায়িত করতে পারি, আমাদের মনে হয় যে এই যে অপরিকল্পিত নগরায়ন, এখান থেকে অনেক ভালো ভালো মাঠ বের করে আনা সম্ভব। আমাদের আপনি দেখেন রেল লাইনের পাশ দিয়ে যেই রাস্তা আছে, রেল লাইনের যে পরিমাণ জমি আছে ভাই, আমি তো রেল নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করেছি, রেলের যে পরিমাণ জমি আছে সে রেলের জমি পর্যন্ত হচ্ছে এই ডেভেলপাররা হচ্ছে খেয়ে দিতে চাচ্ছে, মানে ভক্ষণ করছে ডিরেক্টলি। আমি সেদিনও আপনার খিলক্ষেতে লেক সিটির একটা জায়গা আছে, হ্যাঁ, সেখানে দেখবেন এখন পর্যন্ত সেই জায়গাটা নিয়ে দীর্ঘদিন যাবৎ মানুষ আন্দোলন করতেছে। কেন? কারণ রাস্তা যেখান থেকে মানুষের যাতায়াতের কথা, সেই যাওয়ার রাস্তায় তারা একটা বিল্ডিং তুলে দিছে, দেওয়াল তুলে দিছে, বিশাল বড় ব্যাপার। তো এরকম নানা রকম জায়গায় যেখানে মাঠ, সেখানে হচ্ছে বাউন্ডারি তুলে দিয়ে তারা এখন বলতেছে এই জায়গা আমাদের। আবার ধরেন, আবার দেখবেন আশিয়ান সিটির কথা যদি আমি বলি, তারা হচ্ছে আমি টোটালি খোঁজখবর নিয়ে দেখলাম যে কী কারণে আশকোনার যে রাস্তাটা মাঝখানে যে হজ ক্যাম্পের সোজাসুজি যে রাস্তাটা, ওইখানে দেখবেন যে হাঁটু সমান পানি থাকে, ড্রেনের পানি থাকে, মুসলিমরা নামাজ পড়তে যেতে পারে না ঠিক মতো, প্রতিবার মানে প্রতিদিনই কোনো না কোনোভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে, কারো হাত ভাঙছে, কারো পা ভাঙছে, কোনো না কোনো ক্ষতি হচ্ছে। কিন্তু এত চেষ্টা করার পরেও পানিটা কেন সরানো যাচ্ছে না? এই যে আশিয়ান সিটি তাদের যে প্লটগুলো তারা নির্মাণ করেছে, তারা যে জায়গাটা তৈরি করেছে, তাদের যে আবাসনের জায়গা তৈরি করেছে, তারা এমনভাবে মেকানিজম করছে পানিটা গিয়ে একদম সোজাই, বা আপনি যতবার এটা সরানোর চেষ্টা করেন পানিটা সোজা আবার ঢালবে, এই রাস্তায় আসবে। সো এই যে ধরেন অপরিকল্পিত নগরায়নের কথা যেটা আমরা বলতেছি, তো আলটিমেটলি মানে লাভটা হচ্ছে কাদের? লাভটা হচ্ছে ওই আশিয়ান সিটির যারা হচ্ছে তাদের জায়গাটা ঠিক করতে পারছে, আর হচ্ছে লসটা হচ্ছে কাদের? যারা এখন পর্যন্ত আশিয়ান সিটির সাথে হাত মিলাইতে পারে নাই, যারা হচ্ছে নিজেদের অধিকারের কথা বলতে পারেনি, লসটা আসলে তাদের হচ্ছে যে তাদের রাস্তায় পানি আসছে, ওই নিম্ন আয়ের মানুষের রাস্তা দিয়ে হচ্ছে পানি যাচ্ছে, তাদের ড্রেনের পানিগুলো সব ওইখানে নামতেছে। এই যে ব্যাপারগুলো বিশ্বাস করি, মানে আমি আসলে কেন বলছি এটা, ধরেন আমাদের মানে শহীদ জিয়াউর রহমানকে আমি অনেক শ্রদ্ধা করি, বেগম খালেদা জিয়াকে আমি অনেক শ্রদ্ধা করি, যে তাদের মতো এত বড় আইকনিক ফিগার যারা জনমানুষের কথা বলেছে, আধিপত্যবাদের বিরুদ্ধে সোজা দাঁড়িয়ে গিয়ে মানুষের জন্য লড়াই করেছে, তাদের যে মানে চেতনাটা, এটা না সম্ভব কোনোভাবে আমাদের ভাইয়েরা লালন করতে পারেনি, যারা তাদের লিগাসিতে ধরে রাখার কথা বলেছে, বা মশাল উড়ানোর কথা বলে, মানে মশাল তোলার কথা বলেছে, বা পতাকা উড়ানোর কথা বলেছে, লিগাসিটা ধরে রাখতে পারেনি। দেখেন, আমি এখন পর্যন্ত না মানে এটা হতাশার জায়গা যে আমি দেখি নাই যে জনাব তারেক রহমান তিনি এসে মানে শুরুতে যাদের সাথে মিটিং করতে দেখছি, আমি সেই মিটিং ব্যবসায়ীদের সাথে যে মিটিংটা করতে দেখছি, সেখানে আমি দেখেছি ডেভেলপারদের সাথে তিনি মিটিং করছে। তো ইন ফিউচার যে তিনি যে সবার আগে ডেভেলপারকে প্রায়োরিটি দেওয়ার যে বিষয়টা, তিনি হয়তো ভাঙতে চান সেই সিন্ডিকেট তিনি ভাঙতে, ভাই এটা আপনি পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, তবে আমাদের কাছে মনে হচ্ছে না। কেননা মনে যদি মানে এটা যদি হতো, তাহলে তিনি অবশ্যই ব্যবসায়ীদের সাথে মিটিং করার সাথে সাথে আশকোনার সেই মানুষগুলোর সাথেও তিনি কথা বলতেন, নিশ্চয়ই কথা বলবেন, কাওলার সেই মানুষের সাথে কথা বলতেন, তিনি কথা বলতেন উত্তরের যেই সকল এলাকাগুলোতে মিসম্যানেজমেন্টের কারণে মানে প্রতিদিনই দেখেন কোনো না কোনোভাবে আগুন লাগছে, সেই মিসম্যানেজমেন্টের শিকার মানে ভুক্তভোগীর সাথে তিনি কথা বলছেন। আসলে তিনি আসলে বলেন নাই, এই জন্য আমরা একটু হতাশার জায়গা থেকে একটু বললাম ভাই, শেয়ার করলাম। আপনার কথা আমরা বুঝতে পেরেছি। আমি এস এম জাহাঙ্গীর হোসেনের কাছে আসতে চাই। আসলে এই সমস্যার সমাধানটা কি হবে? আর আরেকটি কথা যদি আমি বলতে চাই, যে আপনি যদি নির্বাচিত হন, সেক্ষেত্রে আপনার প্রথম কি কাজগুলো মনে হয় যে এই কাজগুলো আমাকে প্রথমেই করা উচিত বা করতে হবে? নিশ্চয়ই আপনার প্ল্যান আছে। হ্যাঁ, অবশ্যই প্ল্যান আছে। আমি রনির কথা ধরে বলতে চাই, রনি যে কথাগুলো বলছে এটা যথার্থই বলেছে, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারই ব্লাড কিন্তু তারেক রহমান যে কাজগুলো করছেন বা করবেন, সেটা হলো ধরেন তারেক রহমান এসেছেন কবে? 25শে ডিসেম্বর বাংলাদেশে এসেছেন। 25শে ডিসেম্বর বাংলাদেশে আসার পরে কি ঘটনা ঘটেছে আপনারা জানেন। 30শে ডিসেম্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। পরবর্তীতে তার জানাজা, এই সমস্ত ব্যাপার নিয়ে উনি অনেক ব্যস্ত ছিলেন। পরবর্তীতে নির্বাচনের তফসিল ঘোষণা হলো, সেই তফসিল নিয়ে নির্বাচনের ভিতর দিয়ে তিনি আসেন। এখন রনি যে কথাটা বলছে যে এই কিছু মানুষের সাথে উনি মিটিং করেছেন, ঠিক, আমি নিজেও সেই কথাটা বলি যে মিটিংটা কি করেছেন, এই যে যারা এই সমস্ত প্রজেক্টগুলো বড় বড় প্রজেক্টগুলো করে, বাংলাদেশের অর্থনীতির নিয়ন্ত্রণটা কিন্তু তাদের হাতে, আমাদের খেয়াল রাখতে হবে। আমি পরে কি হবে সেটা আমি জানি না, বর্তমান দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনার দেশের ইকোনমি নিয়ে চিন্তা করতে হবে। যদি ইকোনমি নিয়ে চিন্তা করেন, এবং যারা তারেক রহমানের সাথে দেখা করেছে, তারা কি ছিল আগে, এর পূর্বে তারা বিভিন্ন বিজেএমের প্রেসিডেন্ট ছিল, বিকেএমের প্রেসিডেন্ট ছিল, এই টাইপের লোকগুলো, আমি যদি ভুল না করে থাকি, এই টাইপের লোকগুলো কিন্তু দেখা করেছে তারেক রহমানের সাথে। কিন্তু তারেক রহমানের সাথে দেখা করা মানেই কিন্তু ওনারা ছাড়পত্র পেয়ে যাবে বা পেয়ে গেছে তা কিন্তু না।
তাই না? এখন আমার কথা হলো যে উনি 17 বছর পরে দেশে এসেছেন, আর এই বিপদগুলো তার মাথার সামনে, তার সবচেয়ে পৃথিবীতে এর চেয়ে বড় কষ্ট তো আর তার নাই। তার মা তার চোখের সামনে মারা গেল, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তো এত কিছু নিয়ে তারপরে কিন্তু তার স্বাভাবিক পলিটিক্সটা করে যাওয়া লাগতেছে। কেন? দেশের জন্য, দেশের জনগণের জন্য, তার দলীয় নেতাকর্মীদের জন্য। অন্য কোনো মানুষ হইলে, আমার মা যখন মারা গেছে, আমার বাবা যখন মারা গেছে, আমরা তো এই স্বাভাবিক কর্মকাণ্ডটা করিনি, কিন্তু এত কিছুর পরেও সে তার কাজগুলো করে। এটা হলো দেশের দিকে তাকায়, তার এই কাজগুলো প্রয়োজন হচ্ছে, করতেছে। তো যাই হোক, এই জন্য আমি বললাম যে আমি ওই সময়টা আমি যা করেছি, বা তারেক রহমান সাহেব যা করেছেন, এখন যা করছেন, আগামী দিনে যে সেটা করবেন বা সেই ধরনের চিন্তা করবেন, সেটা তখন বিচার বিশ্লেষণ করে এই যে অতীতে যারা করেছে। এখন ধরেন আমি যদি মনে করি এরকম যে কিছু লোক তো এরকম বলে যে শেখ হাসিনার সাথে মৃত্যুর পরেও শেখ হাসিনার সাথে থাকবে, বলছে না? 16 তারিখের আপনার 16 জুলাই মিটিংটা আপনার খেয়াল আছে নিশ্চয়ই, ব্যবসায়ীদের সাথে শেখ হাসিনার যে মিটিংটা ছিল। আমি কিন্তু 21 জুলাই অ্যারেস্ট হয়েছি আবার। তো 16 জুলাই শেখ হাসিনার সাথে যে এই ব্যবসায়ীরা মিটিং করেছে, সেই মিটিংয়ে কি বলেছে? অনেক ব্যবসায়ী বলেছে যে শেখ হাসিনাকে বলেছে আপনার সাথে মৃত্যুর পরও আছি, মানে সেও মারা যাবে, সেও। তো সেই জায়গাগুলো থেকে তো আমাদের আস্তে আস্তে সরে আসতে হবে একদিনে। আর এখনো আমাদের সেই জায়গাটা আমরা এসব পৌঁছাই নাই যে আমরা রাষ্ট্র আমাদের কোনো সিদ্ধান্ত মানবে বা রাষ্ট্রকে আমরা একটা ডিসিশন দিতে পারবো। তো যাই হোক, এটার অনেক পরিকল্পনা যদি একটু সংক্ষেপে বলতেন। হ্যাঁ, এটা অনেক। এখন দেখেন যে আশিয়ান সিটি, যমুনা, অনেকগুলো প্রজেক্ট আছে, সেখানে কিন্তু বাংলাদেশের আর্মির প্রজেক্ট আছে, পুলিশের প্রজেক্ট আছে, এগুলো তো রনি জানে, এই প্রজেক্ট আছে। এই প্রজেক্টগুলো করতে গিয়ে হ্যাঁ, এটা ঠিক দেখা গেল যে ওখানে কিছু মধ্যস্বত্বভোগী আছে। সেই মধ্যস্বত্বভোগীদের কারণে আমাদের যার ল্যান্ড ওনার, তারা কিন্তু বিপদগ্রস্ত হচ্ছে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু তারা তো এতদিন সেই জায়গার বিচার দেওয়ার মতো কোনো লোক খুঁজে পায় নাই, কারণ ওই সরকারি লোকগুলাই তো তাদেরকে ফুসলায় নিয়ে ওখানে ওদের ভিতরে ঢুকাই দিছে। কিন্তু ভবিষ্যতে যদি আমরা এখানে এই জায়গাটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি, নিয়ন্ত্রণ বলতে বলছি যে যারা এই প্রজেক্টগুলো করতেছে আর যারা ল্যান্ডের মালিক, তাদের সাথে যে সেতু বন্ধনটা যারা করিয়ে দিচ্ছে, তাদেরকে যদি আমরা কোনোভাবে সেখানে আমরা দমন করতে পারি এবং তাদেরকে যদি আমরা নিরুৎসাহিত করতে পারি, তাহলে তো এই যারা প্রজেক্ট করতেছে তারা সেখানে টিকতে পারবে না। পাশাপাশি আমরা যদি, রনির সাথে আমি 100% একমত, যদি যারা রাজনীতিবিদ আমরা যারা আছি, রাজনৈতিক কর্মী আমরা যারা আছি, আমরা যদি এই সমস্ত প্রজেক্ট আমাদের কাছে বসে না থাকি, বা আমরা যদি মনে করি যে ওদের টাকা দিয়ে আমরা ইলেকশন করবো না, ওদের টাকা আমরা নিব না, ওদের কোনো সহযোগিতা আমরা নিব না, তাহলে আপনি কেন করতে পারবেন না? অবশ্যই আপনি করতে পারবেন। এবং সেখানে রাজুকের একটা সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। এই দেশে আইন আছে, আইনের কোনো প্রয়োগ নাই। আপনি দেখেন এই সমস্তগুলো দেখার দায়িত্ব কার? রাজুকের। তো রাজুক তো সেভাবে দেখতে পারতেছে না, বা দেখতেছে না। কেন দেখতে পারতেছে না? রাজুকের চেয়ারম্যান কে হয়? সরকার যাকে বলে দেয়, প্রধানমন্ত্রী যাকে বলে দেয়, সেই রাজুকের চেয়ারম্যান হয়। তো সরকারের পৃষ্ঠপোষকতা রাজুক চলে, তো সেখানে তো আইনের কোনো ব্যাপার থাকে না। কাজে শেখ হাসিনা যেটা বলে দিল, রাজুকের চেয়ারম্যান সে তাই করে দিল। আপনার আমরা এত কষ্ট করে, এত বছর কষ্ট করে, এত অ্যাপ্লিকেশন করে আমরা 1 কাঠা জায়গা পাই না, আর আপনার ডে ওয়ানে দেখা গেলো 10 কাঠা 20 কাঠা 1 বিঘা জায়গা নিয়ে যাচ্ছে রাজুকের কাছ থেকে। তো এই জায়গাগুলো, দুর্নীতি তো শুরু হয় কোথা থেকে? উপর থেকে, কিন্তু দুর্নীতি নিচ থেকে শুরু হয় না। সেই উপরের জায়গাগুলো আমাদের দেখতে হবে। আর আপনি যেটা বলছেন আমার প্ল্যানের কথা, যে অ্যাকচুয়ালি আমাদের এই জায়গাগুলো প্ল্যান হয়েছে। আমরা কিন্তু ওখানে জলাবদ্ধতা দীর্ঘদিনের ভোগান্তি মানুষের। এই জলাবদ্ধতা থেকে 91-এ যখন বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন, তারপরে আমরা কিছু জলাবদ্ধতার কাজ ওখানে করেছি, শেষ করতে পারিনি 2006 পর্যন্ত। তারপরে তো আমরা ক্ষমতাচ্যুত হয়ে গেলাম। এখন আমাদের সেই প্ল্যান ওয়াইজ আমাদের কাজ আছে। যেমন গত 27 তারিখে আমাদের নেতা যখন তারেক রহমান সাহেব সেখানে গিয়েছেন, রনি সে বক্তব্য শুনেছে, উনি কিন্তু জলাবদ্ধতাকে অ্যাড্রেস করেছেন এই কারণে, কারণ ওনার প্ল্যানে আছে, উনি জানে, এবং আমি নিজেও কথা বলেছি। এবং এই জায়গাগুলোতে সরকারে যদি আমরা আসি, সরকারের সাথে, এবং আমি একটা অনেস্টলি বলতেছি, সরকার, বিএনপির সরকারে আসার পরে এই সমস্ত জায়গাগুলো এই কেউ এরকম দালালি করে বা সেতুবন্ধন করে কেউ কোনো জায়গাতে পার পেয়ে যাবে, সেটা পারবে না। যেটা জনগণের সাথে যেটা করা দরকার, জনগণকে সাথে নিয়ে আমরা সেই কাজটা করবো। নিত্যনৈতিক সমস্যা আসবে। আজকে আমার মনে হচ্ছে যে জলাবদ্ধতা সবচেয়ে বড় সমস্যা, কালকে সকালে হয়তো মনে করবেন জানা, জলাবদ্ধতার চেয়ে বড় একটা সমস্যা চলে আসছে। সামাজিক সিকিউরিটিটা যদি আপনি এনশিওর করতে পারবেন, তারপর দেখবেন অনেক সমস্যা এমনি এমনি কমে যাবে। আপনাকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে আপনার সন্তানের কথা। আপনি যেমন চিন্তা করেন, আমি যদি এমপি হই, রনি যদি এমপি হয়, ঢাকা 18 আসনে যতগুলো মানুষ আছে, যে ভৌগোলিক জায়গাটা আছে, ওটাকে যদি আপনি সন্তানের কথা মনে করেন, সন্তানের মতো মনে করেন, তাহলে আপনি পারবেন, তা না হলে আপনি পারবেন। জি, অতটুকু আন্তরিকতা আপনার। মহিউদ্দিন হাওলাদারের কাছে আসতে চাই। সামাজিক নিরাপত্তার কথা বলছিলেন, আসলে আপনি যদি নির্বাচিত হন, সেক্ষেত্রে আপনার পরিকল্পনাটা কি, বা কিভাবে বাস্তবায়ন করবেন আপনার পরিকল্পনা? দেখুন, প্রথম কথা হচ্ছে আইনের শাসনটাকে যে একদম অ্যাক্টিভলি ধরে রাখা এবং সেটাকে যে এক্সিকিউট করার যে ব্যাপারটা, এটা আমি সর্বোচ্চ, মানে আমরা সর্বোচ্চ পরিমাণ করবো। এখন যদি আপনি জিজ্ঞেস করেন আমরা কারা, তাহলে আমরা বলবো যে আমরা হচ্ছে তারা যারা জুলাই গণ অভ্যুত্থানে ওই যে
উত্তরা থেকে ওই প্রান্ত থেকে কোণা থেকে গ্রাম থেকে যাদেরকে আপনার গ্রাম মানে এলিট শ্রেণীর লোকেরা গ্রামের লোক বলে ট্রিট করে, ওই সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা বলছি, বিজেএমির কথা বলছি, আমরা হচ্ছে আইবিটের কথা বলছি, এই যে অনেকগুলো স্কুল কলেজের শিক্ষার্থীরা আছে যারা নিঃস্বার্থভাবে রাজপথে নেমেছিল দেশকে পরিবর্তন করার জন্য, আমরা হচ্ছে ঠিক তারাই যাদের অধিকারকে ছিনিয়ে এনে তাদের হাতে বুঝিয়ে দেওয়ার জন্য এসেছি। তো তাদেরকে নিয়ে আমরা জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে প্রথমে 100 দিনের মধ্যে আমরা পুরো এরিয়াটাকে আমরা মাদক মুক্ত এরিয়া হিসেবে ঘোষণা দিব। এটা এখন যদি আপনাকে জিজ্ঞেস করে কেন আমরা এটা বলছি, এটার কারণটা হচ্ছে ধরেন এই মাদকগুলো আসলে চালাচ্ছে কারা? প্রশ্ন তো সেইখানে হ্যাঁ, বহু এটাই বছর question না? ধরেই যে আসলে ধরেন কারা ছিনতাই চালায়? হচ্ছে একটা এমপি দেশের মাদক ব্যবসা করেছে, Exactly. বদির কথা বলতেছি। হ্যাঁ এক্স্যাক্টলি। So- ধরেন আপনি দেখেন প্রবাসীরা আমার মানে প্রায় আমি তো প্রবাসীদের নিয়ে কাজ করছি দীর্ঘদিন যাবত। তো প্রবাসীরা যখন দেশে আসে, আমাদের এয়ারপোর্টের তো হচ্ছে জানেন তো ওই আসনের অংশ, তো প্রবাসীরা যখন দেশে আসার পর হচ্ছে প্লেন থেকে নামার পর হচ্ছে সবার আগে হচ্ছে তাদের সবচাইতে বড় অভিযোগ যেটা, যে ভাই নামবার পর আমরা ছিনতাইয়ের শিকার হয়েছি, তার মোবাইলটা নাই বা কোনো একটা ক্ষতি হয়েছে, সে যে প্লেন থেকে নেমে এয়ারপোর্টে ডান দিকে যাবে না বাম দিকে যাবে এইটা যাওয়ার জন্য সে ভয় পায়। কারণ ওই এলাকায় হচ্ছে প্রচুর পরিমাণ ছিনতাই হয়, প্রচুর পরিমাণ মাদকের একটা। এখন ছিনতাইটা হচ্ছে কেন? মাদকের টাকা যোগান দিতে, মাদকের সাথে যারা যুক্ত তারা হচ্ছে ওইটার সাথে যুক্ত। এখন মাদক সাপ্লাইটা দিচ্ছে কারা? সাপ্লাই দিচ্ছে বিভিন্ন বড় বড় নেতার শেল্টারে থাকা কিছু মানুষজন। এখন যদি বলেন তাহলে মানে শেখ হাসিনা তো নাই, তাইলে এখন কারা দিচ্ছে, কারা শেল্টার পাচ্ছে? তো এখন কথা হচ্ছে মানে ধরেন ভাই, যারা এখন ভাবতেছে যে ধরেন তারা ক্ষমতায় যেতে পারে, এটা বিএনপি বা জামাত, এটা আমি বা এনসিপি কাউকে আলাদা করে বলছি না, যারা মনে করছে যে আমরা ক্ষমতায় যাবো সামনে, তারাই হচ্ছে কিছু কিছু মানুষকে এরকম মাদকের ডিলারদেরকে এখন পর্যন্ত শেল্টার দিয়ে যাচ্ছে। তো আমাদের কাজটা হচ্ছে ওই সকল শক্তিকে, জুলাইয়ের শক্তিকে সামনে এগিয়ে এনে তাদেরকে নিয়ে সাথে নিয়ে এই এলাকাগুলোকে মাদক মুক্ত করা, ছিনতাইকারী মুক্ত করা এবং সন্ত্রাসী মুক্ত করা। সাথে যে কিশোরগঞ্জের কথা বলেছেন, ছেলেমান যদি হচ্ছে ঠিকমতো খেলতে না পারে মাঠে, এতক্ষণ যাবত আমরা যেটা নিয়ে কথা বলছি, তো তার তো একটা সময় পাস করার একটা জায়গা লাগবে। সময়টা কি করবে? হ্যাঁ, সে করবেটা কি? তখন সে হচ্ছে নানা রকম এরকম কিশোর গ্যাং, মানে গ্যাংবাজি, ভাই ব্রাদার কোরাম, দেখা যায় যে টিকটক করতে গিয়ে ঠিক আছে টোটালি সার্কেল তৈরি হওয়া, এই যে বিষয়গুলো তৈরি হয়েছে যেটা খুবই সাইকোলজিক্যাল, এই সকল ব্যাপার যদি আমরা সুন্দরভাবে তাদেরকে ওয়েল মেইনটেনেন্সের মধ্যে নিয়ে আসতে পারি এবং তাদের মানে শুধুমাত্র একদম ভিজুয়াল যে জননিরাপত্তার বিষয়টা শুধু এটা না, যে সোশ্যাল আমরা ভার্চুয়াল যে জননিরাপত্তা এটাও যদি এনশিওর করতে পারি, আমাদের মনে হয় আমরা যদি তাদেরকে এঙ্গেজ করতে পারি ভালো ভালো গেমের মধ্যে, ভালো ভালো ডেভেলপমেন্ট মানে আইডিয়া নিয়ে, থটস নিয়ে, তাদের আইডিয়া ম্যারাথন, আইডিয়া হ্যাকাথন, এরকম নানা রকম খেলার ইভেন্টের মধ্যে তাদের এঙ্গেজ করে দিতে পারি, করা যায়। আমাদের মনে হয় এরকম অকারেন্সগুলো আস্তে আস্তে কমে যাবে। এবং ওই যেটা বললাম, আমরা যদি সঠিকভাবে প্রপারলি আমরা যদি প্রশাসনকে কাজে লাগাতে পারি, আমাদের বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, কোন দলীয় মানে টোটালি চেপে ধরার যে বিষয়টা, প্রশাসনকে আঁকড়ে ধরার বিষয়টা, খেয়ে ফেলার বিষয়টা, ওইটা যদি আমরা না করি, আমরা যদি সবাই মিলে প্রশাসনকে যদি কাজ করার মতো সুযোগ দিই এবং তাদেরকে নজরদারির মধ্যে রাখি, জবাবদিহিতার মধ্যে রাখি, আমাদের মনে হয় এটা আমরা পারবো। এটা খুবই সিম্পল। আমরা সেটি আশা করি। আমি এস এম জাহাঙ্গীর হোসেনের কাছে আসতে চাই। আসলে আমি শেষ পর্যায়ে শেষ করব। সম্প্রতি আমরা দেখেছি 11 দলীয় জোটের পক্ষ থেকে একটি নির্বাচন আচরণবিধির লঙ্ঘনের কথা বলা হয়েছে, সেখানে হামলার অভিযোগ তোলা হয়েছে। সেই বিষয়ে আসলে আপনি কি বলবেন? আমাদের এখানে হামলার কথা বললাম, আমি যদি নাম বলি যে আরিফুল ইসলাম বুঝছি। আমি একটা কথা বলি যে আমি রনির সম্মান রেখে বলতেছি, আমি বলতেছি যে 5ই আগস্টের পরে আমি 6 তারিখে জেল থেকে বেরিয়েছি, 5ই আগস্টের পরে বিএনপির কোনো নেতাকর্মী বা বিএনপির সাথে সম্পৃক্ত কেউ কোনো অপরাধীকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে না। এটা একদম তুমি জেনে রাখো এবং তুমি আমাকে বলবা। এটা মানে বলবো ইনশাআল্লাহ, আমি অপেক্ষা করছি, আমার সুযোগ আছে। এখন না, মানে আমি বলছি যে এখন বলতে হবে না, তুমি আমাকে জানাবা, আমি ভাই হিসেবে তোমার পাশে থেকে দেখবো। এক আর দুটো বলল, আপনার প্রশ্নটা ছিল হলো যে কি জানো হামলার একটি অভিযোগ করা হয়েছিল। এই হামলা নিয়ে আমি গত কয়েকদিন কথা বলেছি, রনির সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে। এখানে দেখেন হামলাটা কি হয়েছে, এখানে যেই প্রোগ্রামটা ঘটনা ঘটেছে সেই ঘটনা কিন্তু আমাদের আদিব নিজে স্বীকার করেছে যে সেখানে চিফ গেস্ট ছিল হলো দিদার মোল্লা, যাকে সে কমপ্লেন করছে যে দিদার মোল্লা তার উপরে হামলা করেছে, চিফ গেস্ট ছিল। তো রনি যখন ওখানে গিয়ে ওখানে আদিব যখন ওখানে গিয়ে বক্তব্য দেয় তখন সে সেখানে ছিল না, দিদার সেখানে ছিল না। পরবর্তী দিদার যখন আয়সা দেখলো যে সেখানে বক্তব্য চিফ গেস্টের এখানে বসে বক্তব্য দিচ্ছে আদিব, তখন এটা নিয়ে একটা হট্টগোল হয়েছে। আমি এটা গতকালকে 24-এর সাথে আমি আর আদিব একসাথে কথা বলেছি, পরশুদিন আরেকটা অনলাইনে আমরা কথা বলেছি, তখন আদিব এটা বলছে হ্যাঁ ভাইয়া ওখানে
ওহিদ ওই ছিল চিফ গেস্ট, দিদারই ছিল চিফ গেস্ট। তা আমার বক্তব্য হলো ঠিক আছে, চিফ গেস্ট যেই হোক, একটা জায়গায় তো এটা ঘটনা ঘটতে পারে না। আমি তাকে বলেছি যে একজন প্রার্থী যেহেতু ওখানে গিয়েছে, যেখানে প্রার্থীরা আমরা আজকে যেখানে 10 জন মানুষ দাঁড়ায় থাকে, আমরা সেখানে গিয়ে কথা বলার চেষ্টা করি, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু কথা হলো আমার কোথায় যাওয়া উচিত, কোথায় যাওয়া উচিত না, যদি নির্ধারিত কোনো চেয়ার আমার জন্য থাকে বা আপনার জন্য থাকে, ওই চেয়ারটা নিয়ে আমার টানা হেঁচড়া করার দরকারটা কি? এই চেয়ারটা তো আপনার জন্য নির্ধারিত, আমাকে তো আমি ইচ্ছা করলে তো ওখানে বসতে পারবো না, আমাকে এখানে বসতে হলো, রনিকে এখানে বসতে হলো। আমি ওই জায়গাটাকে বলতে চাচ্ছি যে সেই যে ঘটনাটা ঘটেছে সেটা কার অপরাধ কি অপরাধ না সেটা আমি দেখি না। আমি দেখেছি যেহেতু একজন প্রার্থী ওখানে ছিলেন এবং সেখানে আমার একজন কর্মীর বিরুদ্ধে সে অভিযোগ করেছে, সেই জন্য তাকে কিন্তু আমরা বহিষ্কার করেছি। আমি বলেছি যে তাকে আমরা শোকজ করেছিলাম, শোকজের সন্তুষ্টজনক জবাব দিয়েছে, জবাব যাই দিয়েছে। আবার ওই মাদ্রাসাটা কিন্তু ওই দিদার মোল্লাদের নিজেদের মাদ্রাসা, সেই মাদ্রাসায় সেই ক্রীড়া প্রতিযোগিতা ছিল, সেখানকার সেই চিফ গেস্ট ছিল এবং সেখানে আরিফ গিয়েছে। তো এই হলো অবস্থা। তো যাই হোক, ব্যাপারটা আরিফ বলেছে যে হ্যাঁ ভাই এরকম ঘটনা ঘটেছে, আমিও দেখেছি। তো আসলে কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে যদি আমাকে জানায়, আমাদের সাথে কথা হয়, যদি আমাকে জানায় বা রনিকে যদি আমি একটা ঘটনা জানি, সেটাকে এখানে সমাধান হয়ে যাওয়ার কথা। কিন্তু সেটা আমরা যদি সেটাকে রং চং লাগায় বড় করতে চাই, সেটা করা যাবে, কিন্তু জনগণ কিন্তু বিশ্বাস করবে না। কেন? ওই অঞ্চলে আমি 30 বছর যাবত রাজনীতি করি, আমার চরিত্র, আমার সমস্ত কিছু আমাদের এলাকার জনগণ জানে, কারণ আমি 30 বছর মাঠেই আছি। এমন কোনো ঘর নাই যেখানে আমি যাইনি, এমন কোনো জানাজা নাই যে জানাজা আমি এস এম জাহাঙ্গীর যাই না, এমন কোনো বিয়ে নাই যে বিয়েতে আমি যাই না। আওয়ামী লীগ পিরিয়ডে যখন আমি এক জানাজায় গেছি, তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সাহারা খাতুন আমার বলতেছে তুমি এখানে কেন এসেছো? আমি জানাজায় এসেছি। তোমার সব জানাজা কেন যেতে হবে? মানে আমি এরকমও কথা শুনেছি। তার যাই হোক, তা আমার কথা হলো যে আমি তো সেখানে দীর্ঘদিন রাজনীতিটা করি, আমি সবাই আমার চরিত্র সম্বন্ধে জানে, আমি সবার সম্বন্ধে আমার খুব জ্ঞান আছে বা জানি। কাজে আমি বলতে চাই আমার কোনো নেতাকর্মী যদি কোনো অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে, অবশ্যই সাথে সাথে ব্যবস্থা নিব এবং আমরা একটা ভালো পরিবেশে একটি সুন্দর নির্বাচন করতে চাই। আমার কোনো নেতাকর্মীর কারণে যদি পরিবেশ নষ্ট হয়, সেটা আমি দায়িত্ব নিব, কিন্তু অন্যদেরকেও খেয়াল রাখতে হবে যে পরিবেশ ভালো করার জন্য তাদেরও সচেতন থাকতে হবে, তাদের নেতাকর্মীদেরকে সচেতন রাখতে হবে। আমি শেষ করব, আমি খুব সংক্ষেপে একটি উত্তর চাইবো আপনার কাছে, যে নির্বাচিত হলে মানে ফলাফল যাই হোক ভোটে, সেটি কি আসলে মেনে নেবেন? আমি নির্বাচিত যদি হই ইনশাল্লাহ, আর আপনি যেটা ফলাফল যেটা হয় আমি মেনে নেব, এবং আমি যে জায়গায় যেভাবে থাকি, আমাদের এখানে যারা আছে, রনি সহ অন্যান্য যারা আছে, সকলকে নিয়ে আমি একসঙ্গে কাজ করি। জীবন যতদিন বেঁচে আছি, 299 আসনে কি হলো সেটা আমার জানার দরকার নাই। আমি যেহেতু রাজনীতি করি ঢাকা 18-তে, আমি ঢাকা 18 আসনের সমস্ত ক্রিয়াশীল সংগঠন লোকরা একসঙ্গে করে মানুষের সেবা করে যাব ইনশাল্লাহ। জনগণ আমার পাশে আছে, আমার বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ। জি, মহিউদ্দিন হাওলাদার, আপনাকে দিয়ে শেষ করব, আপনি ফলাফল কি মেনে নেবেন? আচ্ছা, ফাইন। আমি একটু সাথে খুব সংক্ষেপে একটু যুক্ত করে দিই যে ভাই যেটা বললো যে আমি অপোজ করার কথা বলেছি। কেন বলেছি? যে আমি তো প্রচুর পরিমাণ হাঁটি, জানেন কিনা, আমি প্রচুর পরিমাণ হাঁটি, এলাকায় যায় মানুষের সাথে কথা বলি, প্রত্যেকটা হকার যারা ফুটপাতে দোকানদারি করছে তাদের সাথে কথা বলি, এবং ওই যে বললাম যে 5 আগস্টের পরে তো আওয়ামী লীগ নাই, তাহলে এখন চাঁদাবাজিটা করছে কারা, টাকাটা ভাগটা নিচ্ছে কারা? দেখবেন তারা এখন আপনি যান বলবে সে বিএনপি করছে বা ছাত্রদলের লোকেরা করছে। এটা একটা বিষয় আছে। আর সাথে করে একটু যুক্ত করে দিই যে ধরেন একটা দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ডিসিপ্লিন ম্যাটার্স, চেইন অফ কমান্ড ম্যাটার্স। যদি ধরেন আমার কথা যদি আমার কর্মীরা নাই শোনে, তাহলে আমার কর্মী আমি ওই সকল কর্মী কেন রাখবো? এর সাথে আমার কুকুর পালা ভালো। তার চেয়ে বেটার আমরা এটাই আসলে প্রত্যাশা করবো যে আপনারা সবাই মিলে যদি একটু চেষ্টা করেন কঠিনভাবে, ভালো মানুষ কিন্তু আছে প্রচুর পরিমাণ বিএনপিতে ভাই, তাদেরকে যদি সামনে আগায় দেন, দেখবেন তারা ভালো কিছু করার জন্য চেষ্টা করবে। আর সাথে করে একটু বলছি যে ভাই, যদি আল্লাহ তৌফিক দান করেন, এই মানুষের হাতে ক্ষমতা ছিনিয়ে এনে তাদের হাতে দেওয়ার তৌফিক দান করেন, ইনশাল্লাহ ভাইয়েরা আছেন, সবাইকে আমরা বিএনপি বলেন, জামাত বলেন, কাউকে আর কখনো ফ্যাসিস্ট হইতে দিব না ইনশাআল্লাহ। আমার এক সেকেন্ডে, আমার যদি আমাদের দলের প্রতি যদি নিয়ন্ত্রণ না থাকতো, কর্মীদের প্রতি নিয়ন্ত্রণ না থাকতো, 5ই আগস্টের পরে বাংলাদেশে যা হওয়ার কথা ছিল তার কিছুই হয় না। সেটা একমাত্র নিয়ন্ত্রণ করছে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, এবং আমরা লোকালি থেকে সেটা নিয়ন্ত্রণ করেছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাকে শেষ করতে হচ্ছে এখানেই। দর্শক, আজ এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে ইলেকশন এক্সপ্রেসে।